বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সকাল। মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগতম। আশা করি তোমরা সকলেই সুস্থ আছো। এই করোনা পরিস্থিতিতে, বৈশ্বিক মহামারী, সেখানে সবাই ঘরে থেকে সুস্থ থাকার চেষ্টা করো। পরিচিতি পর্ব। আমি মোহাম্মদ শাহাদত উল্লাহ, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, ময়মনসিংহ। আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি যে বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব তা হলো আজকের পাঠের বিষয়বস্তু অর্থনীতি প্রথম পত্র, নবম অধ্যায়, সামগ্রিক আয় ও ব্যয়, যাকে ইংলিশে বলা হচ্ছে এগ্রিগেট ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার। এই অধ্যায়ের শিক্ষণফল হিসাবে প্রথমেই আমরা যা আলোচনা করব তা হলো সামগ্রিক আয় হিসেবে জিডিপি, জিএনআই এবং এনএনআই এর ধারণা ব্যাখ্যা করতে পারবে। এটা নিয়ে আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি, তা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আশা করি তোমরা সবাই মনোযোগী হবে। বিষয়টা একটু টেকনিক্যাল, তারপরে তোমরা একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে আশা করি। সামগ্রিক আয় বা জাতীয় আয়, যাকে ইংলিশে বলা হচ্ছে এগ্রিগেট ইনকাম, সংক্ষেপে আমরা বলতে পারি এআই। এগ্রিগেটের এ, ইনকামের আই মিলে হলো এআই, অথবা একে ন্যাশনাল ইনকাম, যাকে আমরা এনআই অথবা ওয়াই নামে চিহ্নিত করতে পারি। দেখা যাক সামগ্রিক আয় বা জাতীয় আয় বলতে আমরা কি বুঝি, এটা সংজ্ঞা কি, এগুলো সম্পর্কে আমরা এখন জানার চেষ্টা করব। প্রথমেই সামগ্রিক আয়ের সংজ্ঞা যদি আমরা বলি, কোনো দেশে একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত এক অর্থ বছরে, বিদ্যমান সম্পদকে ব্যবহার করে যে সব চূড়ান্ত পর্যায়ে দ্রব্য, সামগ্রী ও সেবা কর্ম উৎপন্ন হয় বা উৎপাদিত হয়, তার বাজার মূল্যের সমষ্টিকে বা আর্থিক মূল্যের সমষ্টিকে সামগ্রিক আয় বা জাতীয় আয় হিসাবে বিবেচনা করা হয় বা সংজ্ঞায়িত করা হয়। তাহলে আমরা কি শিখলাম এখানে? যেমন ধরি বাংলাদেশ, একটা নির্দিষ্ট সময় বলতে আমরা বুঝি এক অর্থ বছর। অর্থ বছর বলতে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা জানি পহেলা জুলাই থেকে পরবর্তী বছরের জুন পর্যন্ত, তাকে বুঝি আমরা এক অর্থ বছর। বাংলাদেশ যদি এক অর্থ বছরে অর্থাৎ জুলাই টু জুন পর্যন্ত দেশের যত প্রকারের সম্পদ আছে, যত প্রকারের সম্পদ, সকল সম্পদকে ব্যবহার করে কাজে লাগিয়ে যত প্রকারের চূড়ান্ত দ্রব্য, সামগ্রী ও সেবা কর্ম উৎপন্ন হয়, তার বাজার মূল্যের সমষ্টি বা আর্থিক মূল্যের সমষ্টিকে বা যোগফলকে সামগ্রিক আয় বা জাতীয় আয় হিসাবে আখ্যায়িত করা হয়। তাহলে এখানে আমরা কিছু টেকনিক্যাল ওয়ার্ড বা কিওয়ার্ড বলার চেষ্টা করেছি। এখানে দেখা যাচ্ছে চূড়ান্ত দ্রব্য, সামগ্রী ও সেবা কার্য। এখন আমাদের চূড়ান্ত দ্রব্য সামগ্রী বলতে আমরা কি বুঝি? তাহলে অর্থনীতিতে বা এই অধ্যায়ে আমাদের তিন ধরনের দ্রব্য নিয়ে আলোচনা আসবে। তার মধ্যে প্রথম হলো চূড়ান্ত দ্রব্য, মধ্যবর্তী পর্যায়ের দ্রব্য বা মাধ্যমিক দ্রব্য, আর প্রাথমিক দ্রব্য। এখন দেখা যাক এগুলো সম্পর্কে আমরা কি বলতে পারি। চূড়ান্ত দ্রব্য, প্রথমে হলো আমাদের চূড়ান্ত দ্রব্য, ফাইনাল গুডস বা ফাইনাল প্রোডাক্ট। এটা বলতে আমরা কি বুঝি? নর্মালি আমরা বুঝি যে যে সকল দ্রব্য সরাসরি ভোগের জন্য ব্যবহার করা হয়, অর্থাৎ যে সকল দ্রব্য সরাসরি ভোগের জন্য ব্যবহার করা হয় কিন্তু পরবর্তীতে উৎপাদনে উপকরণ হিসাবে ব্যবহৃত হয় না, তাই চূড়ান্ত দ্রব্য। যেমন আমরা বলেছি কাপড় একটি চূড়ান্ত পর্যায়ের দ্রব্য,
অর্থাৎ যদি কোনো একটি শিল্পে বা ফার্মে সুতা থেকে কাপড় উৎপাদিত হয় বা উৎপাদন করে, তাহলে এই ক্ষেত্রে কাপড় হলো চূড়ান্ত পর্যায়ের দ্রব্য। আর সেবা কার্য কি? পরিবারের জি চাকরের সেবা। যেমন আমরা যদি বলি, এটা সবাই জানো, জি চাকর এর সেবা, ধূপনাপিতের সেবা ইত্যাদি চূড়ান্ত সেবা। আমি যদি কোনো একজন, যেটাকে আমরা বলি বুয়া, বেশি প্রচলিত, তাকে যদি আমরা কাজে লাগিয়ে আমাদের পারপাস ও উদ্দেশ্য সমাধান করে থাকি, তাহলে সেটাকে বলে চূড়ান্ত পর্যায়ের সেবা। আমরা যদি মাথার চুল কাটেন নাপিত, ধূপা, লন্ড্রি ইস্ত্রি করে, এগুলো চূড়ান্ত পর্যায়ের সেবা। তাহলে চূড়ান্ত পর্যায়ের সেবা কার্য হলো জি চাকরের সেবা, ধূপা নাপিতের সেবা, ডাক্তারের সেবা, নার্সের সেবা চূড়ান্ত পর্যায়ের সেবা। আর চূড়ান্ত দ্রব্য বলতে আমরা কি বলেছি? তুলা থেকে সুতা, সুতা থেকে যদি কাপড় উৎপাদন হয়, তাহলে কাপড়টা হলো এখানে চূড়ান্ত পর্যায়ের সেবা, দ্রব্য সামগ্রী। তাহলে আমরা এখানে চূড়ান্ত দ্রব্য সম্পর্কে জেনেছি। তাহলে আবার যদি সংজ্ঞাটা আমরা বিশ্লেষণ করি, পাবো যে সকল দ্রব্য সরাসরি ভোগের জন্য ব্যবহার করা হয় কিন্তু পরবর্তীতে উৎপাদনী উপকরণ হিসাবে ব্যবহৃত হয় না, তাই চূড়ান্ত দ্রব্য। এবং উদাহরণ সম্পর্কে আমরা জানার চেষ্টা করেছি। আশা করি তোমরা সবাই ক্লিয়ার হয়েছে। যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টসের মাধ্যমে জানাবে, সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তারপরে কি হলো? প্রাথমিক দ্রব্য, যাকে বলি আমরা র ম্যাটেরিয়ালস বা প্রাইমারি গুডস। প্রাথমিক দ্রব্য, তার সংজ্ঞায়িত আমরা কি করতে পারি? যে সকল দ্রব্য সরাসরি ভোগের জন্য ব্যবহার করা হয় না কিন্তু পরবর্তীতে উৎপাদনে উপকরণ হিসাবে ব্যবহৃত হয়, তাই প্রাথমিক দ্রব্য। যেমন সুতা থেকে কাপড়, একটু আগে আমরা বলেছি কাপড় হলো চূড়ান্ত পর্যায়ের দ্রব্য কিন্তু সুতা হলো প্রাথমিক দ্রব্য। সুতা থেকে কাপড় উৎপাদিত হয়েছে, তাহলে এই ক্ষেত্রে সুতা হলো প্রাথমিক দ্রব্য। অর্থাৎ যে সকল দ্রব্য আমরা সরাসরি ভোগের জন্য ব্যবহার করি না, সরাসরি ভোগের জন্য ব্যবহার না করে উৎপাদনে উপকরণ হিসাবে ব্যবহৃত হয়, তাই প্রাথমিক দ্রব্য। এই ক্ষেত্রে সুতা থেকে কাপড়। আমি যদি এখন বলি কোনো একটা ফার্ম যদি বা প্ল্যান্ট তুলা থেকে সুতা উৎপাদন করে শুধুমাত্র, তাহলে সুতা হবে চূড়ান্ত পর্যায়ের দ্রব্য আর তুলা হবে প্রাথমিক দ্রব্য। এভাবে আমরা উদাহরণ দিতে পারি। তাহলে চূড়ান্ত দ্রব্য, প্রাথমিক দ্রব্য, এই দুটো সংজ্ঞা সূত্র জ্ঞানমূলক কোশ্চেন আসতে পারে, এগুলো সম্পর্কে আমরা জেনেছি। আশা করি তোমরা বুঝতে সক্ষম হয়েছো। তারপর হলো মাধ্যমিক দ্রব্য। মাধ্যমিক দ্রব্য, ইন্টারমিডিয়েরি গুডস, সেটা বলতে আমরা কি বুঝবো? আমরা দেখি যে একটি শিল্পের উৎপাদিত দ্রব্য সেই শিল্পে উৎপাদনের উপকরণ হিসাবে ব্যবহার করা হলে তাকে মাধ্যমিক দ্রব্য বলে। তাহলে কি বললাম? একটি শিল্পের উৎপাদিত দ্রব্য সেই শিল্পে উৎপাদনের উপকরণ হিসাবে ব্যবহার করা হলে তাকে মাধ্যমিক দ্রব্য বলে। যেমন আমি একটা উদাহরণ দিয়েছি, যেমন একটি শিল্পে বিভিন্ন প্ল্যান্টে তুলা থেকে সুতা এবং সুতা থেকে কাপড় উৎপাদন হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে সুতা হলো মধ্যবর্তী পর্যায়ের দ্রব্য। কারণ একই শিল্পে এক জায়গায় তুলা থেকে সুতা হচ্ছে আর সুতা থেকে কাপড় উৎপাদিত হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে সুতা হলো মধ্যবর্তী পর্যায়ের দ্রব্য, তুলা হলো প্রাথমিক দ্রব্য আর কাপড় হলো চূড়ান্ত পর্যায়ের দ্রব্য। এভাবে আমরা একটি উদাহরণের সাহায্যে আমরা চূড়ান্ত দ্রব্য, প্রাথমিক দ্রব্য, মধ্যবর্তী দ্রব্য এগুলো সম্পর্কে সুস্পষ্ট ব্যাখ্যা করতে পারবো। আশা করি এই সংজ্ঞাগুলো তোমরা বুঝতে সক্ষম হয়েছো, আশা করি। এরপর আমরা দেখব মাধ্যমিক দ্রব্য। আমরা যে জাতীয় সংজ্ঞা দিয়েছি সেই সংজ্ঞায় একটু যদি পিছনের দিকে যাই, বলেছিলাম একটি দেশে একটি নির্দিষ্ট সময়ে, এখানে আমরা বলেছিলাম কোনো দেশে একটা নির্দিষ্ট সময়ে সাধারণত এক অর্থবছরে
বিদ্যমান সম্পদকে ব্যবহার করে যে সব চূড়ান্ত দ্রব্য সামগ্রী ও সেবা কার্য উৎপন্ন হয়, কি পরিমাণ চূড়ান্ত দ্রব্য সামগ্রী সেবা কার্য উৎপাদিত হচ্ছে, এগুলোকে যদি আমরা একটু গাণিতিকভাবে দেখার চেষ্টা করি তাহলে আমাদের আশা করি আর একটু সুবিধা হবে। সেই হিসাবে আমরা এখানে গাণিতিকভাবে আমরা এখানে ব্যাখ্যা করেছি। ধরি একটি অর্থনীতিতে n সংখ্যক খাত বিদ্যমান। n সংখ্যক খাত কি হতে পারে? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এভাবে n সংখ্যক, n এর মান কত আমরা জানি না, 10, 20, 50, 100, 5000, 10,000 যাই হোক না কেন n সংখ্যক খাত যদি আমরা ধরে নিই এবং তা থেকে চূড়ান্ত পর্যায়ে দ্রব্য সামগ্রী সেবা কার্য যদি x1, x2, x3, x4 এভাবে xn হয়, অর্থাৎ n সংখ্যক খাত বিদ্যমান বা সেক্টর বিদ্যমান এবং n সংখ্যক সেক্টর বা খাত থেকে যদি x1, x2, xn এভাবে n সংখ্যক দ্রব্য সামগ্রী চূড়ান্ত পর্যায়ে সেবা উৎপাদিত হয় এবং এদের দাম যথাক্রমে P1, P2, P3, P4 এভাবে Pn হয়, তাহলে সামগ্রিক আয় বা জাতীয় আয় আমরা প্রকাশ করতে পারবো AI এগ্রিগেট ইনকাম বা NI ন্যাশনাল ইনকাম অথবা Y দ্বারাও ন্যাশনাল ইনকাম আখ্যায়িত করি বা চিহ্নিত করি, সমান সমান হবে আমাদের কি P1 X1, অর্থাৎ X1 দ্রব্য উৎপাদন হলো, তার দাম যদি হয় P1 তাহলে দামের সাথে পরিমাণ গুণ করলে আমরা সেই দ্রব্য থেকে প্রাপ্ত ওই উৎপাদকের প্রাপ্ত আয় সম্পর্কে ধারণা পাই। X2 পরিমাণ দ্রব্য সামগ্রী যদি উৎপাদিত হয়, P2 যদি তার দাম হয় চলতি দাম বা বাজার দাম, তাহলে গুণ করে আমরা X2 দ্রব্য থেকে প্রাপ্ত আয় পাবো। এবং একই রকম ভাবে X3 যদি চূড়ান্ত পর্যায়ের দ্রব্য সেবা কার্য হয়, তার বাজার মূল্য বা চলতি মূল্য যদি P3 হয়, গুণ করে X3 দ্রব্য থেকে প্রাপ্ত আয় সম্পর্কে ধারণা পাবো। এভাবে ডট ডট দিয়ে n সংখ্যক খাত বা দ্রব্য খাত থেকে চূড়ান্ত পর্যায়ে দ্রব্য সেবা উৎপাদিত হয়, তাদের দাম যদি যথাক্রমে Pn হয়, অর্থাৎ Pn হয়, তাহলে Xn খাত থেকে উৎপাদিত দ্রব্যের দাম গুণ করে আমরা মোট আয় সম্পর্কে ধারণা পাবো। এখন সবগুলো যোগ করলে আমাদের জাতীয় আয় পাওয়া যাবে। এভাবে n সংখ্যক খাত থেকে কি পরিমাণ দ্রব্য উৎপাদন হলো আমরা ধরে নিলাম সংকেতের সাহায্যে, চলকের সাহায্যে, তাদের দামও আইডেন্টিফাই করেছি P1, P2, P3, Pn, তাহলে সবগুলো গুণ করে বাজার মূল্য দ্বারা গুণ করে যে প্রাপ্ত আয় হবে তাদের যোগফল সমষ্টিকে বলা হচ্ছে জাতীয় আয়। এভাবে আমরা জাতীয় আয়ের সংজ্ঞাকে গাণিতিকভাবে ব্যাখ্যা করতে সক্ষম হই। এখন হলো জাতীয় আয়ের সংজ্ঞা, বিভিন্ন অর্থনীতিবিদদের সংজ্ঞা। বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্নভাবে জাতীয় সংজ্ঞায়িত করার চেষ্টা করেছেন। প্রথম আমরা দেখব যে উৎপাদনের দিক থেকে জাতীয় আয়ের সংজ্ঞা। উৎপাদনের দিক থেকে জাতীয় আয়ের সংজ্ঞা কে প্রদান করেছেন? আমরা এখানে দেখি অধ্যাপক মার্শাল উৎপাদনের দিক থেকে জাতীয় সংজ্ঞায়িত করেছেন। অধ্যাপক মার্শালের মতে কোনো দেশের শ্রম ও মূলধন তার প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে মোট যে পরিমাণ চূড়ান্ত পর্যায়ে দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম বা সেবা কার্য সৃষ্টি করে বা সৃষ্টি হয় বা উৎপাদিত হয় তাকে জাতীয় আয় বলে। কার মতে? অধ্যাপক মার্শালের মতো, অর্থাৎ অধ্যাপক আলফ্রেড মার্শাল উৎপাদনের দিক থেকে জাতীয় সংজ্ঞায়িত করেছেন। অনেক সময় থাকে যে উৎপাদনের দিক থেকে জাতীয় সংজ্ঞাটি লিখো, জ্ঞানমূলক কোশ্চেন থাকতে পারে তার জন্য। তাহলে অধ্যাপক মার্শালের মতে কোনো দেশের শ্রম ও মূলধন তার প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে মোট যে পরিমাণ চূড়ান্ত পর্যায়ে দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম সৃষ্টি করে তাকে জাতীয় আয় বলে। উপরের এই সূত্রটি মার্শালের সংজ্ঞাকে সমর্থন করে। একটু আগে আমরা যে সূত্রটা দিয়েছি, যে সূত্রটি এখানে ব্যাখ্যা করেছি, এই যে সূত্রটা যে NI বা Y সমান সমান P1 X1, P2 X2, P3 X3 এভাবে প্লাস Pn Xn, এটা হলো উৎপাদন পদ্ধতির সাহায্যে জাতীয় সংজ্ঞা
গাণিতিক রূপ, অর্থাৎ অধ্যাপক আলফ্রেড মার্শাল এভাবে জাতীয় সংজ্ঞায়িত করেছেন, তা গাণিতিকভাবে আমরা বলতে পারি। দ্বিতীয়ত, আয়ের দিক থেকে জাতীয় আয়। পিগুর মতে, অধ্যাপক পিগু জাতীয় সংজ্ঞায়িত করেছেন আয়ের দিক থেকে। আয় বলতে আমরা এখানে কি বুঝি? বিদেশ হতে প্রাপ্ত আয় সহ সমাজের বস্তুগত আয়ের যে অংশ অর্থ দ্বারা পরিমাপ করা হয় তাকে জাতীয় আয় বা সামগ্রিক আয় বলে। কে বলেছেন? পিগু। বিদেশ থেকে প্রাপ্ত আয় সহ, অর্থাৎ আমাদের দেশের যে সকল জনগণ বা লোক দেশের বাইরে অবস্থান করে তাদেরকে বলি আমরা প্রবাসী, যে অর্থটা আমাদের দেশে পাঠায় তাকে বলি আমরা রেমিটেন্স। অর্থাৎ আমাদের দেশের লোক দেশের বাইরে বিভিন্ন কর্মরত, তাদের আয় এই দেশের যখন আসবে তখন তাকে রেমিটেন্স। সেই জন্য বলা হচ্ছে এখানে বিদেশ হতে প্রাপ্ত আয় সহ সমাজের বস্তুগত আয়ের যে অংশ অর্থ দ্বারা পরিমাপ করা হয় তাকে জাতীয় আয় বা সামগ্রিক আয় বলে। অর্থাৎ সামগ্রিক আয় সমান সমান এ আই অথবা এন আই অথবা ওয়াই সমান সমান মোট খাজনা, মোট মজুরি, মোট সুদ, মোট মুনাফা। তাহলে কোথা থেকে আসলো? এখন আমরা জানি যে বাংলাদেশ যদি বিবেচনা করি, বাংলাদেশে কি কি উপকরণ আছে? ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। ভূমি ব্যবহার করলে ভূমির মালিককে যে অর্থ প্রদান করতে হয় তাকে বলা হচ্ছে ভূমির মালিককে যে অর্থ প্রদান করা হয় তাকে বলা হয় খাজনা। এভাবে সারা বাংলাদেশে যত পরিমাণ ভূমি আছে প্রতি একক খাজনা বিবেচনা করে সকল জমির খাজনাকে বলা হচ্ছে মোট খাজনা। বাংলাদেশে যত পরিমাণ লেবার আছে, শ্রম আছে, শ্রমিক পরিশ্রমের বিনিময়ে যা অর্থ উপার্জন করে তাকে বলে মজুরি। সকল শ্রমিকের মজুরিকে বলা হচ্ছে মোট মজুরি। বাংলাদেশে যে পরিমাণ ক্যাপিটাল আছে সেই ক্যাপিটাল ব্যবহার করার ফলে বা মূলধন ব্যবহার করার ফলে যা অতিরিক্ত অর্থ উপার্জন তাকে বলে সুদ। এবার সকল সুদকে একত্রিত করে মোট সুদ। এভাবে কোনো উদ্যোক্তা ভূমি, শ্রম, মূলধন তিনটাকে সমন্বয় করে উৎপাদন কার্যক্রম পরিচালনা করে তাহলে যে মুনাফা সৃষ্টি হয় তাকে মোট মুনাফা। তাহলে প্রত্যেকটা উৎপাদনে ব্যবহৃত উপকরণগুলোর আয়ের সমষ্টিকে বলা হচ্ছে আয় পদ্ধতির মাধ্যমে জাতীয় আয়। ভূমির বিনিময়ে পাই খাজনা, শ্রমের বিনিময়ে মজুরি, মূলধনের বিপরীতে সুদ, আর সংগঠনের বিপরীতে হলো মুনাফা। এভাবে পিগু জাতীয় সংজ্ঞায়িত করেছেন মোট খাজনা, মোট মজুরি, মোট সুদ, মোট মুনাফা। এভাবে আমরা সূত্রের সাহায্যে প্রকাশ করার চেষ্টা করেছি। এখন ব্যয়ের দিক থেকে জাতীয় আয়। অধ্যাপক ফিশার ব্যয় পদ্ধতির সাহায্যে জাতীয় সংজ্ঞায়িত করেছেন, খুবই গুরুত্বপূর্ণ। অধ্যাপক ফিশারের মতে সামগ্রিক আয় হলো কোনো নির্দিষ্ট সময়ে সমাজের মোট ভোগ ব্যয় ও বিনিয়োগ ব্যয়ের সমষ্টি কে বলা হচ্ছে ব্যয়ের দিক থেকে জাতীয় আয়। বলা হচ্ছে কোনো নির্দিষ্ট সময়ের সমাজের মোট ভোগ ব্যয় ও বিনিয়োগ ব্যয়ের সমষ্টিকে, সমাজের মোট ভোগ ব্যয় ও বিনিয়োগ ব্যয়, ভোগ ব্যয়কে প্রকাশ করি আমরা সি দ্বারা, বিনিয়োগ ব্যয়কে প্রকাশ করি আমরা কি দ্বারা? আই দ্বারা। এবং সরকার যদি সরকারি ব্যয় অন্তর্ভুক্ত করা হয় তখন হয় জি। ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয় এবং সরকারি ব্যয় সমষ্টিকে বলা হচ্ছে তিন খাত বিশিষ্ট অর্থনীতিতে ব্যয়ের দিক থেকে জাতীয় আয়। এখন আমরা দেখব মোট জাতীয় আয়। মোট জাতীয় আয় বলতে আমরা কি বুঝি? তাহলে আমরা ওখান থেকে যে জিনিসগুলো পেয়েছি একটু যদি পিছন দিকে যাই, জাতীয় আয়ের সঙ্গে উৎপাদনের দিক থেকে, আয়ের দিক থেকে, ব্যয়ের দিক থেকে। এখন আমাদের এখানে আসবে মোট জাতীয় আয়, যাকে বলা হয় গ্রস ন্যাশনাল ইনকাম, সংক্ষেপে জিএনআই। গ্রস ন্যাশনাল ইনকাম, গ্রসের জি, ন্যাশনালের এন, ইনকামের আয়, যাকে বলি আমরা মোট জাতীয় আয়। একে আবার অনেক ক্ষেত্রে জিএনপি নামেও নামকরণ করা হয়। শুধু পার্থক্য কি হলো? একটা হলো আর্থিক মূল্য আর একটা উৎপাদিত দ্রব্য।
তাহলে এখানে আমরা বলেছি মোট জাতীয় উৎপাদন, জিএনপি মোট জাতীয় আয়, জিএনআই পরিমাণগতভাবে একই অর্থ প্রকাশ করে। এটি জাতীয় আয়ের প্রসারিত ধারণা বোঝায়। তাহলে জিএনপি এবং জিএনআই প্রায় একই অর্থে বিবেচনা করা হচ্ছে। জিএনআই হলো আর্থিক মূল্য আর জিএনপি হলো চূড়ান্ত পর্যায়ে দ্রব্য সামগ্রী সেবা কার্য উৎপাদিত হয় তাদের সমষ্টি। তাহলে এটার সংজ্ঞাটাকে আমরা কি বলতে পারি? সংজ্ঞা যে কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত এক অর্থ বছরে কোনো দেশের নাগরিক কর্তৃক দেশে ও বিদেশে অবস্থানরত যে পরিমাণ চূড়ান্ত পর্যায়ে দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম উৎপাদিত হয় বা সৃষ্টি হয় তার আর্থিক মূল্যের সমষ্টি বা বাজার মূল্যের সমষ্টিকে বলা হচ্ছে জিএনআই। তাহলে এই সংজ্ঞা এবং জাতীয় সংজ্ঞা প্রায় কাছাকাছি। ও ক্ষেত্রেও কিন্তু আমরা বলেছি এক অর্থ বছর, আবার বলছি এক অর্থ বছর বলতে বোঝানো হচ্ছে পহেলা জুলাই থেকে পরবর্তী বছরের জুন পর্যন্ত কোনো দেশের নাগরিক কর্তৃক, নাগরিক আমাদের দেশের নাগরিক যদি বিবেচনা করি আমাদের দেশের মধ্যে আছে এবং দেশের বাইরেও অবস্থানরত তাদেরকে প্রবাসী বলে। তাহলে দেশি এবং বিদেশি নাগরিক কর্তৃক না, দেশের নাগরিক শুধু যারা দেশে অবস্থানরত অথবা বিদেশে অবস্থানরত যে পরিমাণ চূড়ান্ত পর্যায়ে দ্রব্য সামগ্রী, এখানে চূড়ান্ত পর্যায়ে দ্রব্য সামগ্রীর কথা এবং সেবা কার্য যা আমরা একটু আগে আলোচনা করে আসছি তাদের আর্থিক মূল্যের সমষ্টি বা বাজার মূল্যের সমষ্টি বা চলতি বাজার মূল্যে প্রকাশ করলে একই অর্থে বিবেচনা করা হয়, পার্থক্য নেই। তাহলে সেভাবে আমরা জাতীয় সংজ্ঞা পাই যে আমরা মোট জাতীয় আয় বা জিএনআই সম্পর্কে ধারণা পেয়েছি। আশা করি তোমরা বুঝতে সক্ষম হয়েছ। এই পর্যন্ত আমরা যে কথাগুলো বললাম বেসিক আইডিয়া হিসাবে আমরা যা শিখেছি তার মধ্যে হলো সামগ্রিক আয়। যদি একটু সামারি করি তাহলে সামগ্রিক আয় বলতে আমরা কি বুঝি? বিভিন্ন সংজ্ঞা: সামগ্রিক আয়, জাতীয় আয়, তারপরে আমরা জেনেছি বিভিন্ন দিক থেকে জাতীয় আয়ের সংজ্ঞা, তারপরে শিখলাম আমাদের বিভিন্ন গাণিতিকভাবে সূত্র আকারে, তারপর আমরা দেখলাম জিএনআই এবং জিএনআই এর মধ্যে কি কি জিনিসগুলো অন্তর্ভুক্ত আছে সেগুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তাহলে এই আলোচনা থেকে আমরা যদি তোমাদেরকে বাড়ির কাজ হিসাবে দুটি কথা বলি তাহলে বাড়ির কাজ হিসাবে আমরা এখানে বলতে পারি, আমাদের বাড়ির কাজ একটু বলতে পারো সামগ্রিক আয় কি বা জাতীয় আয় কি। এখানে লিখেছি প্রবাসীদের আয় জাতীয় আয়ের কোন ধারণায় অন্তর্ভুক্ত হয় বা বিবেচিত হয়। প্রবাসীদের আয়টা জাতীয় আয়ের কোন ধারণায় অন্তর্ভুক্ত হবে বা বিবেচিত হবে। যাক, এই বৈশ্বিক মহামারীতে সারা বিশ্ব যেখানে থমকে দাঁড়িয়েছে বাংলাদেশও তারই একটি অংশ। প্রাতিষ্ঠানিকভাবে তোমরা কিছুটা বিচ্ছিন্ন, তোমরা ঘরে থেকে নিয়ম স্বাস্থ্যবিধি মেনে চলে সুস্থ থাকবে। যারা এই ক্লাসটা ধৈর্য সহকারে মনোযোগ সহকারে একটু শোনার চেষ্টা করেছ তাদের দীর্ঘায়ু সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো এখানে সমাপ্ত করছি। এটারই অংশ হিসাবে সামনে ক্লাসে আরেকটু থাকবে, পরবর্তী ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।